আজ ৩টা বছর পেরিয়ে গেল, চিঠির জবাব এলো না। এটুকু বলেই থেমে গেল নম্রতা। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো ৬টি মানুষের দীর্ঘশ্বাস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করলো রঞ্জন। আমি একটা বিষয় বুঝতে পারছি না, ওদের চিঠি দেওয়া নেওয়াটা এত সময় চলো কি করে? লাইব্রেরিতে অনেক মানুষ যায়, অন্য কারো হাতে কেন পড়লো না চিঠিটা? তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও কি বইয়ের জায়গা পরিবর্তন হতো না? সেই সব চিঠি কারো চোখে পড়তো না? ব্যাপারটা কেমন সিনেম্যাটিক না? নম্রতা ম্লান হাসলো। সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল, তুই বোধহয় গ্রন্থাগারে তুই বোধহয় গ্রন্থাগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন। গ্রন্থাগারের বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পড়ে না বললেই চলে। সবাই গ্রন্থাগারে বসে নিজেদের নোটবুক, গাইড বুক মুখস্থ করে চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতেই ব্যস্ত। পড়াশোনার জন্য গ্রন্থাগারের পরিবেশ অতিরিক্ত ভালো বলেই গ্রন্থাগারে এত ভিড়, সাহিত্য চর্চার জন্য নয়। তার উপর দর্শনের ওই পেট মোটা বই কে পড়বে? আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল, নয়তো চিঠি বাবাজি সেখানে ইতিহাস হয়ে রয়ে যেত। তাছাড়া গ্রন্থাগারে প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা সেলফ থাকে। আমাদের চির পরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই একই সেলফের মাঝেই ঘোরাফেরা করতো। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হতো না। রঞ্জন ঠোঁট উল্টে বলল। বাপরে! ছোঁয়া হঠাৎই আর্তনাদ করে উঠে বলল, পরশু যে আমাদের সিটি আছে, মনে আছে তো তোদের? এই বৃষ্টিতে ফিরবো কিভাবে আমরা? প্রিপারেশনও নেই একদম। নাদিম দায়সারা কণ্ঠে বলল, সিটির কথা আপাতত ভুলে যা। আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না, আর কাল বিকেলের আগে আমরা বাসে উঠছি বলেও মনে হচ্ছে না। ছোঁয়া চোখ বড় বড় করে বলল। মানে? কিন্তু কেন? রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওই বেটা কোন হোটেলে উঠেছে জানি না, আশেপাশে কোনো হোটেলে ওঠার সম্ভাবনা নেই। আজ সারাদিন হোটেলে হোটেলে ঘুরে বেড়াকে খুঁজে বের করবো, রহস্যোদ্ধার করবো, তারপর বিকেলে গাড়ি ধরে ঢাকা। পড়াশোনায় অতিরিক্ত সিরিয়াস ছোঁয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নাদিম গিটারে রোমান্টিক টুন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলালো। ছোঁয়ার রাগ তখন সপ্তম আকাশে। নাদিমকে জাস্ট সহ্য হচ্ছে না তার। এমন বেয়ারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি। রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল, এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্ট্রি ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে। আমি প্রেম করতে যাচ্ছি, খবরদার ডিস্টার্ব করবি না। রঞ্জনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমও। ছোঁয়া হতাশ কণ্ঠে বলল, মাবুদ, সিটি কি হবে তাহলে? অন্তু একগাল হেসে বলল, এত বেশি পক পক করিস কেন বলতো? হ্যাঁ, সিটি নিয়ে টেনশন নিস না, স্যারকে ম্যানেজ করে নেবো কোনোভাবে। পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে, তাতেই ভাই কি, লাইব্রেরি তো আছেই, সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নেবো, কাহিনী খতম। অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেললো তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা। ছোঁয়ার গলায় মাছের কাটার মতোই আটকে রইল। কিছুক্ষণ পর পর পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়তে লাগলো। সবচেয়ে বড় কথা, বাবা মাকে কি অজুহাত দেবে সে? ছোঁয়ার মাথা ঘুরছে। এই লম্পট বন্ধু বান্ধবের চক্করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায় ঘোরাঘুরি করে। কখনো কখনো ভয়ে জ্ঞানও হারায়। তবুও বন্ধুদের ছাড়া যায় না, আর না তাদের থেকে গড়পড়তার পাত্তাটুকুও পাওয়া যায়। নম্রতা সেই কখন থেকে নিশ্চুপ বসে আছে। শরীরটা মৃদু কাঁপছেও, গা জুড়ে জ্বর বোধ হচ্ছে। সত্যি কি ওই লোকটাই সে? আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কি করে চিনে? আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসে? এমন অপরিচিতের মতো ব্যবহারই বা কেন? আর কেনই বা এই হারিয়ে যাওয়ার খেলা? কষ্ট হয় না তার? নম্রতা আর ভাবতে পারে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সারা শরীর ঝিমঝিম করে আসে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? ভয়ানক কাল মৃত্যু কি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে তাকে? না, তার তো মরে গেলে চলবে না। ওই মানুষটির মুখ থেকে প্রতিটা প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও যে ভাবা যায় না, কিছুতেই না। পরের দিন সকালের খাবার শেষ করে নিশাদকে খুঁজতে বেরিয়ে পড়লো সবাই। আকাশে তখন উজ্জ্বল সূর্য। আগের দিনের বৃষ্টির দাপটে চারপাশটা ঝকঝক করছে। আকাশও পরিষ্কার, গাছের পাতাগুলো হয়ে উঠেছে স্বচ্ছ সুন্দর। 10টা নাগাদ বেরিয়ে 2-3টা হোটেলে চক্কর কেটে দুপুর 2টোর দিকে নিশাদের সন্ধান পেল তারা। রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করতে বিনীত কণ্ঠে উত্তর দিল, নিশাদ আহমেদ নীরব নামের লোকটি আজ সকালে চেক আউট করেছেন। কথাটা শুনেই মাথায় বাজ পড়ল তাদের। যোগাযোগের জন্য নাম্বার চাইতেই উত্তর এলো, সরি, কারো নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভূত। রিসেপশনিস্ট মেয়েটিকে নিয়ে বিনিয়ে উচ্চমাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না। নাদিম রাগ নিয়ে বিড়বিড় করে বলল, বালের রুলস, ঠাকুরের হোটেলে এত কিসের রুলস? না গামোর অ্যাক্সাস এই নর্থে কি গো দিন রাইতে চড়ানো উচিত বিরাদ্দব।
ব্যর্থ প্রতিপন্ন নম্রতারা আশেপাশের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে 4টার দিকে গাড়িতে উঠল। ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত। নীরা নম্রতা পড়ল বিপাকে। এত রাতে হলে ঢুকতে দেবে না। রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নীরা নম্রতা থাকবে কোথায়? এদিকে ছোঁয়ার অবস্থাও বেকাহিল। বাবা মা প্রচন্ড ক্ষেপে আছে তার। মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয়ে চিন্তিত এবং ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ বাবা মায়ের সামনে দিয়ে এত রাতে বন্ধু বান্ধব নিয়ে ঘরে ওঠা আর ছাদ থেকে লাফ দেওয়া দুটোই সমান। বাকি রইল অন্তু। এত রাত্রে 3জন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মা যে পিঠে কয়েকটা ঝাড়ু ভাঙবে তারও কোনো ইয়াত্তা নেই। এখন যাবে তো যাবে কোথায়? টেনশনে 6জনেরই মাথায় হাত। এত রাতে 6জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না, পুলিশের ভয়। অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা। পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে এই মেয়ে। নম্র তাদের পরিস্থিতিটাও চট করেই সামলে নিল। বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের 3 বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিজস্ব শোবার ঘরে। রাত বলতে তখন 1-2 ঘন্টা বাকি। ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে যেতে পূর্ব আকাশে লাল রং ফুটে উঠেছে। সারাদিনের ক্লান্তি বিছানায় যেতেই টানা মিলল। চোখে ভর করলো রাজ্যের ঘুম। সেই ঘুম যখন ছুটলো তখন বেলা হয়েছে প্রচুর। ঘড়িতে 9টা কি 10টা বাজে। তাদের উঠে বসতে দেখে অস্থির ভঙ্গিতে বলে উঠল পূজা। তোমরা উঠেছো? ঠাকুর রক্ষা করলো তবে। রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলছে। তোমাদের নাকি 10:30টায় সিটি আছে। ক্লাস টেস্টের কথা শুনতে স্প্রিং এর মতো উঠে দাঁড়ালো নম্রতা আর ছোঁয়া। নীরাকে লাথিগুতো দিয়ে তুলে তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। পূজা তাদের খাবারটা শোবার ঘরের টেবিলে রাখতে রাখতে বলল, রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে। তোমরা খাবে কখন? 10:15 বাজে। নম্রতাদের খাওয়া দাওয়ার হলো না। খাবার ফেলে রেখে দৌড়ে নিচে নামলো তারা। ওদের দেখেই গালির বহর ছুটলো নাদিমের মুখে। কোনো আলালের ঘরের দুলাল হয়েছে যে 10টা পর্যন্ত ঘুমানো লাগে? এইসব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত। এদের যন্ত্রণায় এদের জামাইরা বাসর রাতে হার্ট অ্যাটাক করবে। যুব সমাজ ধ্বংস হবে। এরা সর্বনাশা, ঝঞ্ঝাটময় মেয়ে, ইত্যাদি ইত্যাদি শুনে 40 মিনিটের রাস্তা 1 ঘন্টায় অতিক্রম করলো তারা। অফিস টাইম। রাস্তায় প্রচন্ড জ্যাম। সিএনজি ছেড়ে নিজেদের ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে 1 ঘন্টার পরীক্ষার 45 মিনিট শেষ। অন্তুকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবাতে দেখা গেল। ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখে চমৎকার হাসি উপহার দিল সে। মুখের সামনে আঙ্গুল মেলে দিয়ে বলল, 8 নম্বর পানিশমেন্টের জন্য তৈরি হও মামা। স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা। রঞ্জন ভ্রু কুচকে বলল, সারা তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন? অন্তু হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। একগাল হেসে বলল, একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা? পরীক্ষা পানিশমেন্ট সব বন্ধুদের নিয়ে করতে হয়। পরীক্ষা তো হলোই না, তার থেকে বরং পানিশমেন্টটাই খাওয়া যাক। এই চশমাটা দিয়ে অ্যাসাইনমেন্ট করাবো সব। সবার মুখে হাসি ফুটে উঠল। পরীক্ষার চিন্তা মুহূর্তেই মাথা থেকে উবে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা। অত্যন্ত ইনোসেন্ট মুখে 101টা বাহানাও শোনালো। শক্ত স্যার বললেন না। 6জনকে আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার সাথে সাথে এই 3 বছরের 8 নাম্বার পানিশমেন্টটা দিয়েই দিলেন। টপিক মেন্টাল সিকনেস। হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতায় শিকার রোগীদের সাথে ডিল করেন তার এক সাধারণ জরিপ। নম্রতাদের কাজ হলো দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট 6জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা। স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের 6জনকে 3টি দলে ভাগ করে দিলেন। কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে। স্যারের রুম থেকে বেরিয়ে এসে ক্লান্ত কণ্ঠে বলে উঠল ছোঁয়া, এটা কিন্তু স্যারের কাজ ছিল। স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেল করে নিজের কাছে হাতে করে নেয়। নাদিম এই প্রথম ছোঁয়ার কথার সাথে সম্মতি জ্ঞাপন করলো। এই ফাউলটা অতি শীঘ্রই টাক হবে দেখিস। শালার আবার সুন্দরী একটা বউ আছে। তুমি বুঝি না এই খচ্চরটারে কে দায়িকা বিয়া করলো এই সুন্দরী? তার থেকে আমাকে বিয়া করলো পারতো, আমি না করতাম না। ব্যাটারে ও বদ্ধ বউ খাই গেল আর। বিরস মুখে বলল। নাদিমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছল কণ্ঠে বলে উঠল অন্তু, নমু দোস্ত, তোর তো ফাটবে রে। নম্রতা কপাল কুঁচকে বলল, মানে? তোকে দেয়া নাম দুটির মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম। নম্রতা নীরা বিষয়টা ধরতে না পেরে বিষয় নিয়ে বলল, তো নাদিম হুহা করে হেসে উঠে বলল, চিনতে শোনা মামা, এটা কোনো সাধারণ আরফান নয় বাইন, এটা লঞ্চের ধাক্কা আরফান। নাদিমের কথায় বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। নীরার সাথে দৃষ্টি বিনিময় হতেই আক্রোশ নিয়ে বলল, তুই একা যা, আমি যাব না। নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা। তোর কি মনে হয় এত কিছুর পরে ওই ফাজিলটাকে রিকোয়েস্ট করব আমি? ইম্পসিবল।
তোর কি মনে হয় এত কিছুর পরেও আমি ওই ফাজিলটাকে রিকোয়েস্ট করব? আমি ইম্পসিবল। নীরা ভ্রু কুচকে তাকালো, বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, দরকারটা আমাদের নমু, তাই রিকোয়েস্টটা আমাদেরই করতে হবে। এত ইগো দেখালে কি চলবে বল? নীরার কথায় রাগে গা জ্বলে উঠল নম্রতার। চোখের আগুনে নীরাকে ঝলসে দেওয়ার চেষ্টা করে বলল, ইগো? আমি ইগো দেখাচ্ছি? এটাকে ইগো নয়, সেলফ রেসপেক্ট বলে। মানুষের মিনিমাম সেলফ রেসপেক্ট থাকা উচিত, আর আমার তা আছে, তো আমি যাচ্ছি না, ব্যাস। নীরা অসহায় দৃষ্টিতে তাকালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, 2 মিনিটের জন্য সেলফ রেসপেক্ট ওয়ার্ডটা ভুলে যা। কাজটা হয়ে গেলে আবার মনে করে নিস। আপাতত অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে, নয়তো শেষ, একেবারে ফেল। প্লিজ দোস্ত। নম্রতা স্পষ্ট গলায় বলল, ফেল হলে ফেল, তবু ওই ব্যাটার কাছে যাব না আমি। সামান্য একটা ডাক্তার হয়ে আকাশ ছোঁয়া ভাব। ওনাকে দেখে কি মনে হয় জানিস? মনে হয় এই দুনিয়ায় সেই একমাত্র ডাক্তার, আর কোনো ডাক্তার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, আর করবেও না। ব্যাটা যাদব। নীরা নম্রতা থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো, আর চোখে নম্রতার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, নতুন ডাক্তার তো, তাই মেডিকেলের লেকচারারদের ভাব দেখানোটাই স্বাভাবিক। তারপরেও তুই যা করেছিস। নাক ফুলে নীরার দিকে তাকালো নম্রতা, রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি করেছি? কি করেছি আমি? বল কি করেছি? এখন তো সব দোষ আমাকেই দিবি। তুই আমার ফ্রেন্ড নামে কলঙ্ক। এই মুহূর্তে ওই ব্যাটার চামচার খাতায় নাম লেখা গিয়ে যা। নীরা মুখ কালো করে বলল, ধর, শুধু শুধু বাজে বকছিস নমু। চল না প্লিজ, পরশু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, না দিলে 1 ইয়ার লস। আশরাফুল স্যারকে তো চিনিস, ব্যাটে কেমন স্ট্রেস। অ্যাসাইনমেন্ট জমা না দিলে শুধু এফ গ্রেড না, এর থেকেও বেইজ্জতের কিছু থাকলে তাই দিয়ে দিবে। তারপর মিলাদের গা জ্বলানো কথা। আমাদের ইমেজের প্রশ্ন চলে আসছে দোস্ত, বাসায়ও বাস খেতে হবে। প্লিজ দোস্ত, রাজি হয়ে যা না। প্লিজ প্লিজ প্লিজ। বিপদে পড়লে কি এত ভাবলে চলে বল? নম্রতা জোরে একটা শ্বাস টেনে নিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো, হসপিটালের দিকে চোখ রেখে খানিক ভেবে বলল, বেশ চল, কিন্তু ওই ফাজিলটার সাথে একটা কথাও বলবো না আমি। যা বলার তুই বলবি, ওকে? নীরা খুশি হয়ে বলল, ওকে ওকে। নিজের স্বার্থের কথা ভেবেই অনিচ্ছা সত্ত্বেও হসপিটালের ভেতরের দিকে এগিয়ে গেল নম্রতা আর নীরা। ডক্টরের চেম্বারের সামনে এসে দাঁড়াতেই তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞাসা করলো নীরা। এক্সকিউজ মি, ডক্টর আরফান চেম্বারে আছেন? অ্যাসিস্ট্যান্ট মাথা নাড়ালো, অতিরিক্ত ব্যস্ততা দেখিয়ে বলল, জি না স্যার, ক্লাসে আছেন, দুটোই ক্লাস শেষ হবে। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে চোখ কপালে উঠল নম্রতা। কি বলছে এসব? দুটোই ক্লাস শেষ হবে, অথচ এখন বাজছে মাত্র 12:30। নম্রতা কপাল কুঁচকে নীরার দিকে তাকালো। নীরাও অসহায় হরিণীর মতো মুখ করে চেয়ে রইল। আবারও এক দফা রাগ গিয়ে পড়লো ওই মানুষটার উপর। ব্যাটা সবসময় কোনো না কোনো ঝামেলা পাকায়। সৃষ্টিকর্তা হয়তো ওই লোকটিকে ঝামেলার ফুল প্যাকেজ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে আসতে বেয়াদবও বানিয়েছেন। রাগে ফুঁসতে ফুঁসতে করিডোরে চেয়ারে গিয়ে বসলো নম্রতা। নীরা মুখ ফুলিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, এই ব্যাটা ইচ্ছে করে এমন করছে। কোনো ক্লাস নাই, বুঝলি? আমাদের পেরেশানি বাড়ানোর সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছে খাটাসটা। বেটা থেকে যে আলামিন স্যারের ক্লাস মনে আছে তোর? মাসে একটা মাত্র ক্লাস নেয় স্যার। ক্লাসটা টু মাচ ইম্পর্ট্যান্ট। নম্রতার কথায় চাপা আর্তনাদ করে উঠল নীরা। পাশের চেয়ারটাতে ধপ করে বসে পড়ে বলল, মনে আছে, কিন্তু এটাও তো ইম্পর্টেন্ট দোস্ত। আজ ইনফরমেশন না পেলে একদিনের মাথায় তো অ্যাসাইনমেন্টটা শেষও করতে পারবো না। তারপর আবার ডক্টরের রিকমেন্ডেশন লাগবে। আজ কথা না বলে গেলে এর জন্য ঘুরতে হবে আমাদের। রাগে চোখ মুখ কুচকে খানিক শক্ত হয়ে বসে রইল নম্রতা। বিড়বিড় করে বলল, আশরাফুল স্যার কেন যে ওই ডক্টরের কাছে থেকেই রিকমেন্ডেশন নিতে বললো আল্লাহ জানে। ঢাকায় কি আর কোনো ডক্টর ছিল না? নীরা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, স্টুডেন্টদেরকে স্যারের ইচ্ছে মতো 6 জন ডক্টরের আন্ডারে ভাগ করে দিয়েছেন স্যার। এই টপিক সম্পর্কে হয়তো এই 6 জন ডক্টরই ভালো ধারণা দিতে পারবে। আর আমাদের ভাগ্যের দোষে এখানে এসে পড়েছি আমরা। তবে দোষটা কিন্তু ডাক্তারের নয়, তোর। লোকটা কত অমায়িক ব্যবহার দেখেছিস? তুই যদি ওনার সাথে ঝামেলা না করতে তো এতটা পেরেশানি হতো না আমাদের।
নম্রতা রাগী চোখে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, সেই সব দোষ তো আমারই। আসলে দোষ নয়, ভুল। আমার প্রথম ভুলটা হলো সাইকোলজির মতো ফাউল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ডিসিশন নেওয়া। আর দ্বিতীয় ভুল হলো তোর মতো ডাফারকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়ার ডিসিশন নেওয়া। ডাফার একটা। নীরা আর কথা বাড়ালো না। দীর্ঘ 1.5 ঘন্টা পর ডক্টর আরফান আলম কেবিনে এসে ঢুকলেন। তারা দুটো প্রাণী যে কেবিনের সামনে বসে আছে সেদিকে ভুলেও তাকালেন না। এমন একটা ভাব নিলেন যেন এই দুনিয়ায় কেবিনের দরজা আর উনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। ব্যাপারটা নম্রতার আত্মসম্মানে লাগলো। দরজার উপর লেখা ডক্টর আরফান আলম, MBBS MCPS মেডিসিন, প্রভাষক, ঢাকা মেডিকেল কলেজ। দেখে নেম প্লেটটা করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার ইচ্ছেটা প্রবল থেকে প্রবল হয়ে উঠল নম্রতার। নিজের রাগটা যথারীতি নিয়ন্ত্রণ করে নীরার দিকে তাকালো। নীরা ভাবাবেগ শূন্য গলায় আবারও অ্যাসিস্ট্যান্টকে ডাকলো। এক্সকিউজ মি, ডক্টর তো এসেছেন, ওনাকে গিয়ে বলুন ভার্সিটি থেকে 2 জন স্টুডেন্ট এসেছে ওনার সাথে দেখা করার জন্য। লোকটা চরম বিরক্তি নিয়ে ভেতরে গেল। মুহূর্তে ফিরে এসে বলল, স্যার মাত্রই ক্লাস নিয়ে ফিরলেন। স্যার এখন লাঞ্চ করবেন। আগামী আধা ঘন্টা কারোর সাথে দেখা করবেন না। নম্রতার রাগটা এবার আকাশ ছুলো। খেপে গিয়ে বলল, আশ্চর্য তো, দুটো মেয়ে সেই দুপুর থেকে ওয়েট করছে আর সে খাবার নিয়ে পড়ে আছে। 5 মিনিট পর লাঞ্চ করলে কি মরে যাবে নাকি? লাঞ্চ তো আমরাও করিনি, কই আমরা তো তার মতো খাওয়ার জন্য মরে যাচ্ছি না আজাররা। নীরা নম্রতার ডান হাতটা শক্ত করে চেপে ধরে অসহায় দৃষ্টিতে তাকালো। চোখের ইশারায় চুপ থাকতে বলে জোরপূর্বক হেসে বলল, ইটস ওকে, আমরা অপেক্ষা করছি। ডক্টর আরফানের অ্যাসিস্ট্যান্টটাকেও তার মতোই বেয়াদব বলেই মনে হলো নম্রতার। নম্রতাদের থাকা না থাকা তার কাছে বিন্দুমাত্র গুরুত্ব পেল বলে মনে হলো না। নম্রতাদের দিকে বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে হেলতে দুলতে চলে গেল। অ্যাসিস্ট্যান্টের এমন ব্যবহারে মেজাজটা আরো 2 ডিগ্রি তেতে গেল নম্রতার। নিজেদেরকে ফেলনা প্রাণীর মতো মনে হতে লাগলো। ডক্টর নামক শব্দটির উপরই এক ধরনের বিতৃষ্ণা জন্মাতে লাগলো। মনটা কালো রঙের পর্দায় ঢেকে যেতে লাগলো ধীরে ধীরে। সকাল 7টায় ক্লাসের উদ্দেশ্যে হল থেকে বেরিয়েছিল 2 জন। ক্লাস শেষ করে 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করে চলেছে শুধুমাত্র 5 মিনিট সময় পাওয়ার অপেক্ষায়। অথচ সে 5 মিনিটের জন্য দেখা দিতে পারছেন না ডক্টর আরফান আলম। তার প্রতি বিদ্বেষটা নম্রতার নতুন নয়, তবে আজ যেন তা প্রকাশ পাচ্ছে এক নতুন রূপে। ঘড়ি দেখতে দেখতে ক্লান্ত হয়ে আরো আধ ঘন্টা পার করলো নম্রতারা। ক্ষুধা আর বিরক্তিতে শরীর মিলিয়ে পড়ছে প্রায়। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, এখন রোগী দেখার সময়। আপাতত বাড়তি মানুষের সাথে দেখা করা সম্ভব নয়। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখেন না স্যার। হাসপাতালেই থাকেন না। 5টা বাজতেই মাত্র 2.5 ঘন্টা বাকি। এর মধ্যে রোগী দেখা শেষ করতে হবে, রাউন্ডেও যেতে হবে। আপনারা 7:30টার দিকে দেখা করতে পারবেন। আপনারা অপেক্ষা করতে পারেন, নয়তো চলে যেতে পারেন। এটুকু শোনার পর মেজাজটা ঠিক রাখা একেবারেই দুষ্কর হয়ে উঠল। আরে বাবা, দেখা না করতে চাইলে আগে বললেই তো হতো। এভাবে ভোগান্তি ফেলার মানেটা কি? কি মনে করে সে নিজেকে? প্রিন্স চার্মিং নাকি মহাজান্তা? দেখতে তো আস্তা হনুমান আর গুণে আস্ত একটা বেয়াদব। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তুই কি এখানে ওই লোকের প্রশংসা করার জন্য বসে আছিস? বেটা 5টা থেকে 7টা পার্সোনাল টাইম স্পেন্ড করে। ওই সময়টুকু থেকে 5 মিনিটও আমাদের দেয়া যেত না? সেই 12টা থেকে বসে আছি ন্যূনতম মানুষ। নীরা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তো কি করবি এখন? 7:30টা পর্যন্ত অপেক্ষা করবি? 7:30 পর্যন্ত অপেক্ষা করলে হলে ফিরবো কখন? আর 7:30টায় যে এই ভদ্রলোক আমাদের সাথে দেখা করতে রাজি হবেন তারই বাকি নিশ্চয়তা আছে? মাঝে থেকে হলের ম্যামের কাছে পানিশমেন্ট খেয়ে বসে থাকবো। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আরো আধা ঘন্টার মতো বসে রইল তারা। তারপর 7:30টা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। আরফান নিয়ম মাফিক রোগী দেখে হাসপাতাল থেকে বেরিয়ে গেল 5টায়। সন্ধ্যা পেরিয়ে ঠিক 7টায় আবারও হাসপাতালে ঢুকলো সে। নীরা ঘড়ি দেখে বিড়বিড় করে বলল, বেশ পাঞ্চুয়াল। নম্রতা রাগে চোখে তাকাতেই চুপ হয়ে গেল নীরা। ক্ষুধার ক্লান্তিতে বিধ্বস্ত নীরা নম্রতা ডাক পড়ল রাত 8টা 20 হিমশীতল কেবিনে বসে থাকা আরফান তার থেকেও হিমশীতল কণ্ঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।